রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। নমস্কার সবাইকে, আমি সুপ্রতিম। সাসপেন্স স্টেশন মৃতের শহরে চলছে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের সিজন 2। আজ আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের পঞ্চম গল্প, তারানাথ তান্ত্রিক ও দুধসাগরের আতঙ্ক, প্রথম পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প। সেদিন সন্ধ্যাবেলা অফিস ফেরত তারানাথের বাড়ি গেছি। দেখি কিশোরী আগে থাকেই সেখানে উপস্থিত। তক্তপোষে বসতে বসতে বললাম, কাণ্ডটা দেখলে? কিশোরী বলল, কাণ্ড বলে কাণ্ড? মাটি করে নাকি কমপক্ষে 10খানা লাশ পাওয়া গেছে, প্রত্যেকের গায়ে নাকি দামি গয়না। তারানাথ ভাবলেশীর মুখে তামাক টানছিল। আমি বললাম, কি তারানাথ, আপনি শোনেননি ব্যাপারখানা? তারানাথ তেমনই নিরুত্তাপভাবে ঘাড় নাড়ল, যার অর্থ সে শোনেনি। তারানাথের এই ঘাড় নাড়া দেখে কিশোরী মহা উৎসাহে বলা শুরু করল, ব্যাপারটা এই, 2 দিন আগে উত্তর কলকাতার এক পড়ন্ত জমিদার বাড়িতে মাটি খুঁড়ে খানদোষে কঙ্কাল উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান এবং ময়না তদন্ত অনুযায়ী এইসব কঙ্কালই নাকি কিশোরী মেয়েদের দেহাবশেষ। মাসখানেক ধরে এই জমিদার বাড়িতে কিছু অলৌকিক সমস্যা দেখা দেয়। ঘটনার সূত্রপাত হয়ে বাড়ির ছোট ছেলেকে দিয়ে। সে নাকি এক রাতে বাড়ির পশ্চিম দিকে শান বাঁধানো ঘাটের কাছে দামি শাড়ি ও গয়না পরা এক কিশোরী মেয়েকে দেখতে পায়। তারপর থেকে প্রতি রাতে সে নাকি মেয়েটাকে দেখতে পেত, তাকে হাতছানি দিয়ে ডাকছে। এই ঘটনা 1 সপ্তাহ পরে সেই ছেলেটার লাশ ওই শান বাঁধানো ঘাটেই পাওয়া যায়। ওর হাতে নাকি ছিল মেয়েটির পায়ে পড়ার সোনার মল। এরপর ঘটনা আরো গুরুতর হয়ে উঠতে শুরু করে। রাত গভীর হলে গোটা বাড়ি জুড়ে কাদের পায়ের মলের আওয়াজ, ইনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ শোনা যেতে শুরু করে। পরের সপ্তাহে সেই বাড়ির বড় ছেলেকেও নাকি সেই ঘাটের অংশে পাওয়া যায়। তবে এই ছেলে প্রাণে বেঁচে গেলেও পুরোপুরি অক্ষম হয়ে যায়। একই ঘটনা ঘটতে ঘটতে শুরু হয় জমিদার বাড়ির সঙ্গেও। এদিকে রাতে ওই জমিদার বাড়িতে ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ স্বর্গীয় রাধা মাধব রায়ের ছবিতে আগুন লেগে যায়। ঘটনার সময় সে ঘর নাকি বন্ধ ছিল। ভয় পেয়ে জমিদার গিন্নি তার গুরুদেবকে খবর দিলে তিনি এসে যজ্ঞ পুজো করেন। তারপর সেই শান বাঁধানো ঘাটের কাজটি খোঁড়ার নির্দেশ দেয়। আর সেই জায়গা খোঁড়া হতে আবিষ্কার হয় এই কঙ্কাল। কথা শেষে কিশোরী বলল, এই হলো ঘটনা। তা তারানাথ, আপনি তো অলৌকিক বিদ্যায় সিদ্ধ, আপনার কি মনে হয়? তারানাথ হুকোখানা নামিয়ে রেখে বলল, তোমাদের যা অভিমত তাই। পাপের শাস্তি দেরিতে হলেও মেলে। পূর্বসূরির পাপের কৃতকর্মের ফল উত্তরসূরিদের পিছু ছাড়ে না। সেই রাম চাটুর্যের ঘটনাটা মনে আছে নিশ্চয়। ঈশ্বর যা বিধান, তার উপর তো কারোর কোনো ক্ষমতা কাজ করে না। কিশোরী হঠাৎ বলল, আচ্ছা তারানাথ, আপনার কাছে তো কত লোকে কত সমস্যা নিয়ে আসে, আপনিও সেই সমস্যার সমাধান করেও দেন, কিন্তু কোনোদিন কি এমন কোনো ব্যক্তির সমস্যার প্রতিকার করেছেন যিনি খারাপ বা পাপ কাজের সাথে জড়িত? কিশোরীর কথায় দেখলাম তারানাথ চুপ করে গেল। এক মুহূর্ত চুপ থেকে খানিক ম্লান হেসে সে বলল, বুঝলে কিশোরী,
আমরা যখন অজ্ঞাত কোনো ব্যক্তির উপকার করি, তখন কিন্তু সে মন্দ লোক না ভালো লোক সেই বিচার করে কিন্তু তার উপকার করি না। বরং আমরা তাদের উপকার করি কারণ আমাদের মানবিকতা, বিবেক সেটা আমাদের করতে বলে বলে। তাই আমার কাছে যখন কেউ নিজের সমস্যা নিয়ে আসে, তখন সে ভালো না মন্দ সে বিচারের ঊর্ধ্বে গিয়ে নিষ্ঠা ভরে নিজের যৎ সামান্য সামর্থ্য দিয়ে তাদের সমস্যার প্রতিকার করার চেষ্টা করি মাত্র। তবে তবে কি তারানাথ? তবে কিনা মানুষের ঠিক ভুল পাপ পুণ্যের হিসাবটা একজন ঠিকই গুনে গুনে রাখে, আর সেই পরমেশ্বর সবাইকে তার পাওনাটুকু ঠিকই হিসাব করে দেন। সে বিধান যে অলঙ্ঘনীয়। তারানাথের কথায় গল্পের গন্ধ পেয়ে আমি আর কিশোরী তার কাছে আরো ঘন হয়ে বসলাম। তারানাথ বোধহয় আমাদের মনের কথা বুঝলো। একখানা পাশিংশ দড়িয়ে গোটা 2 টান মেরে ছাইধানে হিসাবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে সেটা গুজে বলতে শুরু করলো সে। কখন আমি সবে মাত্র কলকাতায় এসেছি। সঙ্গে আছে নববিবাহিতা স্ত্রী, যাকে বলে ঘোরতর সংসারী। কিন্তু ভব করে জীবনের ঘোর তখনও কাটেনি। মন খালি বেরিয়ে পড়তে চায়, কিন্তু সংসার ধর্ম বলেও তো একটা বস্তু আছে। যাই হোক, গিয়ে উঠলাম ভাড়ার এক বাসা বাড়িতে। অভাবের সংসার, তবে মধুসুন্দরী দেবীর কৃপায় চলে যাচ্ছে। সবে সবে বসার সাজিয়েছি, তা একদিন বসার ঘরে বসে একজনের কুষ্টি তৈরি করছি, এমন সময় শুনতে পেলাম, এটা কি তারানাথ জ্যোতিষার্ণবের বাড়ি? তাকিয়ে দেখি এক ভদ্রলোক, লম্বা সুঠাম সুপুরুষ চেহারা, বয়স আন্দাজ 50-60, মাথায় কাঁচা পাকা মেশানো চুল, বেশ ভারীভাবে আঁচড়ানো। বয়স হলেও গায়ের রং তখনও পাকা গমের মতো। পরনে গিলে করা আত্মীর পাঞ্জাবি আর চওড়া নকশাপার ধুতি, হাতে বেশ সুন্দর কাজ করা ছুরি। তার বাটের কাজটা আবার হাতির দাঁতের তৈরি, তার উপর বেশ কিছু দামি পাথর বসানো। মোট কথা এক ঝলক দেখলেই ভদ্রলোকের অতুল ঐশ্বর্যের আভাস মেলে। তবে চেহারায় আভিজাত্যের গরিমা থাকলেও মুখে চোখে মালিন্যের ছাপ বেশ স্পষ্ট। চোখের কোলে কালির আভাস দেয় বর্তমান দুশ্চিন্তার। আমি একটু অবাকই হলাম। তখনও আমার পোশাক তেমন জমেনি, ফলে এখানের মতন পরিচিতিও গড়ে ওঠেনি। তাহলে এমন একজন ব্যক্তি আমার এখানে কেন? বললাম, আগে আমি তারানাথ চক্রবর্তী, ভিতরে আসুন। ভদ্রলোক ভেতরে এসে নমস্কার করে বললেন, নমস্কার ঠাকুর মশাই, আমার নাম অমিয়ভূষণ মুখোপাধ্যায়। আপনার কথা আমি জানতে পারি মাধব ঘোষের কাছ থেকে। উনি আমাদের মহালের এক ঘর প্রজা। তার কাছে আপনার কথা জানতে পেরেই চলে এসেছি। আপনার সাহায্য আমার বিশেষ প্রয়োজন ঠাকুর মশাই। বললাম, বুঝলাম, বলুন আপনার কোন উপকারে লাগতে পারি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। একটু দ্বিধা ভরে অমিয়ভূষণ বলতে আরম্ভ করলেন, ঠাকুর মশাই, আমাদের জমিদারি বর্ধমানের দক্ষিণে, গ্রামের নাম দুধসায়র। আমাদের 14 পুরুষের জমিদারি সে গ্রামে। নিজের মুখে বলতে লজ্জাই হয়, তবে আমাদের গ্রাম যেমন বর্ধিষ্ণু, তেমনি মা লক্ষ্মীর কৃপায় আমাদের পরিবার বেশ ভালোভাবেই দিন যাপন করে। গ্রামের লোকেরা আজও রাজা জ্ঞানে শ্রদ্ধা করে, ভালোবাসে। অবশ্য এ সবই সম্ভব হয়েছে আমাদের বংশের প্রথম পুরুষ ঈশ্বর বিজয়ভূষণ মুখোপাধ্যায়ের একান্ত চেষ্টায় এবং পরিশ্রমে। এ গ্রাম আর জমিদারি তিনিই পত্তন করেন। তার আগে এখানে কেবল জলা জঙ্গল আর ঠ্যাঙাড়ে ফাঁসুড়েদের অত্যাচার ছিল, কিন্তু বিজয়ভূষণ তার লেঠেল বাহিনীর সাহায্যে এইসব ঠ্যাঙাড়েদের শায়েস্তা করেন। তারপর জলা জঙ্গল পরিষ্কার করে প্রজা এনে এ জায়গায় বসত করান।
তবে এই জায়গায় প্রজারা ভীষণ জলকষ্টে ভুগছিলেন। তার প্রতিকার করতে বিজয়ভূষণ গ্রামের ঠিক মাঝখানে এক মস্ত দিঘি কাটান। তারপর গ্যালন গ্যালন দুধ ঢেলে তার অভিষেক করেন। সেই দিঘির থেকেই এই গ্রামের নাম হয় দুধসায়র। এদিকে বিজয়ভূষণের এই কীর্তির কথা আশেপাশের গ্রাম আর মহালে ছড়িয়ে পড়ে। সেখান থেকেও লোক এসে এই গ্রামে বাস করতে শুরু করে। প্রজাপালক হিসাবে বিজয়ভূষণের খ্যাতিও ছড়িয়ে পড়ে। গ্রামের লোক তাকে রাজা মানে ভক্তি করতে শুরু করে। সেই থেকে আজ পর্যন্ত এ গ্রামের লোক আমাদের রাজা জ্ঞানেই সম্মান করে। এই দুধসায়রের পাশেই রয়েছে আমাদের বংশের কুলদেবী দেবী চণ্ডিকার মন্দির আর দেবী ক্ষীরোদার মন্দির। এই ক্ষীরোদা দেবীর মন্দিরে প্রতি 3 বছর অন্তর মহা ধুমধাম করে এক পুজোর আয়োজন হয়। আমি জিজ্ঞাসা করলাম, এই দেবী ক্ষীরোদাকে, ইনি কি লৌকিক কোনো? আমার কথা শেষ করতে না দিয়েই অমিয়ভূষণ বলে উঠলেন, ঠিকই ধরেছেন ঠাকুর মশাই, দেবী ক্ষীরোদা এই গ্রামেরই এক লৌকিক দেবী। যতদূর জানি উনি আমাদের প্রথম পুরুষ বিজয়ভূষণের স্ত্রী ছিলেন। গ্রামের প্রচলিত কিংবদন্তি অনুযায়ী ওনাদের একমাত্র মেয়ে কল্যাণী গ্রামের মানুষদের কল্যাণের স্বার্থে আত্মোৎসর্গ করেন। ঠিক কি হয়েছিল তা বলতে পারবো না, তবে দেবী চণ্ডিকা নাকি তাকে আর দেবী ক্ষীরোদাকে এই গ্রামে চিরকাল বিরাজ করার আশীর্বাদ দেন এবং এও আশীর্বাদ প্রদান করেন যে গ্রামের হিতার্থে যেমন তার অধিকার রয়েছে তেমনি অধিকার থাকবে দেবী ক্ষীরোদার। প্রতি 3 বছর অন্তর মহা ধুমধামের সঙ্গে এই উৎসব পালন করা হয়। পুরো গ্রামই অংশ নেয় তাতে। দেবী চণ্ডিকার মন্দিরেই দেবী ক্ষীরোদার কোষ্ঠী পাথরের বিগ্রহ আছে, আর ওনার মেয়ে দেবী কল্যাণীর মূর্তি রাখা থাকে দুধসায়রের জলের তলায়, ঠিক দেবী ক্ষীরোদার দৃষ্টি যেখানে জলে পড়ে সেইখানে। তার বিগ্রহ জলে থাকে কেন? আগে সেটা তো সঠিক জানি না, যবে থেকে জ্ঞান হয়েছে এই নিয়মই দেখে আসছি। দেবী কল্যাণীর কোষ্ঠী পাথরের মূর্তি দুধসায়রের জলে শায়িত থাকে। প্রতি 3 বছর অন্তর অগ্রহায়ণ মাসের অমাবস্যায় রাতের বেলা গ্রামের সব থেকে সরল অপাপ বৃদ্ধা 10 বছরের মেয়েই একা দেবী কল্যাণীর মূর্তিকে জল থেকে তুলে আনে। তারপর সে মূর্তিকে অভিষেক করে তার মা দেবী ক্ষীরোদার পাশে প্রতিষ্ঠা করা হয়। তারপর 1 মাস ব্যাপী দেবী কল্যাণী তার মায়ের সঙ্গে থাকেন। সেই 1 মাস মন্দিরে মহা ধুমধামের সঙ্গে নিত্য পুজো হয়। 1 মাস পর পৌষ অমাবস্যায় দেবী ফের জলে ফিরে যান এবং সেই কাজ সমাধা করে সেই 10 বছরের মেয়েটি যে দেবী কল্যাণীকে জল থেকে তুলেছেন। তবে একটা ব্যাপার, জল থেকে তোলা এবং জলে ফিরিয়ে দেবার এই প্রক্রিয়া অত্যন্ত গূঢ়ভাবে সমাধা করা হয়। রাত 3 প্রহরে সেই মেয়েটি, কুলপুরোহিত, 2 জন সিদ্ধাই সেবায়িত এবং জমিদার বংশের প্রধান পুরুষের উপস্থিতিতে এই পুরো প্রক্রিয়া ঘটে। এনারা ছাড়া আর কারোর সে সময়ে মন্দিরে উপস্থিত থাকার নিয়ম নেই, এমনকি পরিবারের অন্য কারোরও না। আমি জিজ্ঞাসা করলাম, সেই মেয়েটি মানে যে দেবী কল্যাণীকে জল থেকে তুলে আনে এবং পুনরায় জলে শায়িত করে, তার নির্বাচন হয় কি করে? স্বপ্নাদেশ পান কি? অমিয়ভূষণ বললেন, ঠিকই ধরেছেন ঠাকুর মশাই, কুলপুরোহিতরা বংশ পরম্পরায় দেবী চণ্ডিকার পুজো করে আসছেন সেই গ্রামের পত্তনের সময় থেকে। সেই পুরোহিত ন্যায়রত্ন মশাইয়ের বংশধর আছেন বর্তমান মন্দিরের সেবার কাজে। ওনারাই স্বপ্নাদেশ পান। সেই মতো মেয়েটির বাড়ি গিয়ে
তার বাবা মার অনুমতি ক্রমে তাকে মন্দিরে নিয়ে আসা হয়। যতদিন দেবীর পুজো চলে ততদিন সেই মেয়ে নিজের পরিবার সমেত মন্দিরেই বাস করে। তবে এবার কথার মাঝে অমিয়ভূষণ হঠাৎই থেমে গেলেন। দেখলাম তার মুখে চোখে ভয়ের একটা ছায়া ফুটে উঠেছে। খানিক থেমে তিনি ফের শুরু করলেন। এবছর ছিল এই উৎসবের তিথি। নিয়ম মেনেই দেবীর অভিষেকও করা হয়েছিল আমাদের গ্রামেরই মেয়ে, নাম বিরাজ। দেবী কল্যাণীকে জল থেকে তুলে আনে। 1 মাস ব্যাপী ধুমধাম করে পুজোও হয়। কিন্তু যে রাতে দেবীকে জল সমাধি দেবার কথা, সে রাতেই বিরাজ হঠাৎ করে উধাও হয়ে যায়। জল সমাধির প্রক্রিয়া শুরু হবার আগে অবধি সবাই তাকে দেখেছিল, কিন্তু দেবীকে জলে নামানোর জন্য যখন তার খোঁজ পড়ে তখন তাকে আর পাওয়া যায় না। এদিকে তিথি পার হয়ে যাচ্ছে, তাই অগত্যা 2 সেবায়েতই দেবীকে জলে অধিষ্ঠান করান। কিন্তু ঠাকুর মশাই, সেদিনের পর থেকে এই গ্রামে একের পর এক বিপত্তি ঘটে চলেছে। পর পর গ্রামের লোক মারা যাচ্ছে ঠাকুর মশাই। আমরা কেউই কিছু বুঝতে পারছি না। সারা গ্রাম ভয় তটস্থ হয়ে রয়েছে ঠাকুর মশাই। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে লোক গ্রাম ছেড়ে পালানোর কথাও ভাবছে। এমনকি এবার অমঙ্গল আমার বাড়ির ভিতরেও এসে হানা দিয়েছে। আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই ঠাকুর মশাই। দয়া করে আপনি আপনি দয়া করে এর একটা বিহিত করুন ঠাকুর মশাই, একটা বিহিত করুন। অমিয়ভূষণ হাত জোর করে আমার দিকে তাকালো, চোখে অসহায়ের দৃষ্টি। বললাম, আপনি শান্ত হন অমিয়ভূষণ বাবু। আমি তো বলেছি, আমার দ্বারা যা সম্ভব সব দিয়েই আমি সাহায্য করব। তবে তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দরকার। আশা করি আপনার থেকে যথাসম্ভব উত্তর পাব। অমিয়ভূষণ বললেন, কি জানতে চান বলুন, আমি যতটা জানি সবই বলবো। বেশ, আমার প্রথম প্রশ্ন, বিরাজের ব্যাপারে খোঁজ নিয়েছিলেন? সে কি আর না নিয়ে থাকা যায় ঠাকুর মশাই? তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। এমনকি তার খোঁজে আশেপাশের 5-10 খানা গ্রামেও লোক পাঠিয়েছিলাম, পুলিশেও জানিয়েছিলাম, কিন্তু সব বৃথা। কোথাও ওর হদিশ পাওয়া যায়নি। ওর পরিবারের লোকদের জিজ্ঞাসা করেছিলেন? ওনারা কিছু বলতে পারলেন না? অমিয়ভূষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আর পরিবার, সে বড় কষ্টের কথা ঠাকুর মশাই। এক বিধবা মা ছাড়া বেচারির 3 কুলে আর কেউ ছিল না। বিরাজের বাবা শহরে কারখানায় কাজ করত। সপ্তাহে একবার মেয়ে বউকে দেখতে আসতো। সেই একদিন ট্রেনে কাটা পড়ল। বিরাজের বয়স তখন 7। তারপর থেকে ওর মা কথা বলার ক্ষমতা হারিয়েছে। শরীরের একদিক পক্ষাঘাতে অচল। কাজকর্ম হাঁটাচলা কিছুই সেভাবে করতে পারে না। বাবার মৃত্যুর পর বিরাজী মায়ের দেখাশোনা করত। গ্রামের লোকেদের দাক্ষিণ্যে দুবেলা দুজনের দুমুঠো ছুটেও যেত। কিন্তু এখন বিরাজের নিখোঁজ হওয়ার দিন থেকে বেচারি মন্দিরেই পড়ে রয়েছে। রাত দিন দেবী ক্ষীরোদার কাছে চোখের জলে আর্জি জানাচ্ছে মেয়েকে ফিরিয়ে দেবার। অমিয়ভূষণের মুখে এই কথা শুনে মনটা ভারী হয়ে এলো। আহা বেচারি, ওর মেয়েটা ওর কাছে ফিরিয়ে দাও। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এবার আমাকে মৃত্যুগুলোর ব্যাপারে বলুন। অমিয়ভূষণ গেলাসে রাখা জল একটু চুমুক দিলেন, তারপর ভয় খাওয়া গলায় বললেন, প্রথম ঘটনা ঘটে দেবী কল্যাণীর মূর্তি জল সমাধি হবার 7 দিন পর। গ্রামের জোরদারের ছেলে মণিলাল কি একটা কাজে জানি শহরের দিকে গিয়েছিল। যখন ফেরে তখন বেশ রাত। গ্রামে ওদের বাড়ি যেখানে,
সেখানে সিধে রাস্তা দিয়ে গেলে অনেকটা বেশি হাঁটতে হয় বলে ও দুধসাগরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেটা ধরে ফিরছিল। এই রাস্তায় খানিকটা কম হাঁটতে হয়। সাগরটা পেরোতেই ও নাকি হঠাৎই পায়ের মলের আওয়াজ শুনতে পায়। কেউ যেন মল পায়ে ওর পিছু পিছু আসছে। পিছন ফিরে কাউকে যদিও দেখতে পায়নি, কিন্তু বাড়ি পৌঁছানো পর্যন্ত সে মলের আওয়াজ তার পিছু পিছু এসেছে। দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছে সে কটা কথাই বলতে পেরেছিল সে, তারপর অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোক গায়ে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। ডাক্তার, কবিরাজ, ওষুধপত্তি কিছুই বাদ পড়েনি, কিন্তু ওর জ্ঞান সেদিনের পর আর ফেরেনি। 5 দিনের দিন গভীর রাতে সেই ছেলেই হঠাৎ ভীষণ চিৎকার করে জেগে ওঠে, তারপর রক্ত বমি করতে করতে মারা যায়। এর 1 সপ্তাহ অন্তর এই একই ঘটনা ঘটে গ্রামের আরো 3টি ছেলের সঙ্গে। গ্রামের স্বর্ণকারের ছেলে হরিদাস, আমাদেরই আরেক পাল্টি ঘর চক্রবর্তী বাড়ির ছেলে উপেন, আর আমাদের নায়েব উমাচরণের ছেলে মুকুন্দ। প্রত্যেকেই রাতে দুধসাগরের কাছ থেকে ফিরছিল। প্রত্যেকেই ফেরার সময় মলের ছমছম আওয়াজ পেয়েছিল। বেশ, তারপর? এরপর হপ্তা দুয়েক সব ঠিকই ছিল, নতুন করে আর কোনো ঘটনা ঘটেওনি। আমরা ভেবেছিলাম এবারের মতো হয়তো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি, কিন্তু বিপদ যে এবার আমার বাড়িতে এসে হানা দেবে আমি একবারের জন্য ভাবতে পারিনি ঠাকুরমশাই। আজ 2 দিন হলো আমার একমাত্র ছেলে বিনয় ধুম জ্বরে অজ্ঞান অবস্থায় বাড়িতে শুয়ে রয়েছে। ও এই কলকাতা শহরেই মেসে থেকে পড়াশোনা করে। শনি রবিবার দেখে বাড়ি আসে, তারপর সোমবার সকাল হলেই ফিরে যায়। সেদিনও বাড়ি ফিরছিল দুধসাগরের দিকের রাস্তা ধরে। ট্রেন লেট করায় বেশ রাতও হয়ে গিয়েছিল সেদিন। আমাদের বাড়ি যেতে হলে দুধসাগর পেরিয়েই আসতে হয়। সেদিনও তেমনই আসছিল, কিন্তু খানিক পর বললেন, সেই দিন থেকেই ঠাকুরমশাই আমার ছেলে জ্বরে বেহুশ। ডাক্তার, বদ্যি, ওষুধ পথ্য সব করে দেখেছি, কিন্তু কোনো ফল হয়নি। আপনি আমার শেষ ভরসা ঠাকুরমশাই। আপনি আপনি একটিবার চলুন, আমার ছেলেটাকে বাঁচান। আমার ছেলেটা। কান্নায় গলা বুঝে এলো অমিয়ভূষণের। আমি বললাম, সাহস রাখুন অমিয়ভূষণ বাবু, দেবী মায়ের আশীর্বাদ ধন্য পরিবার আপনাদের। মায়ের দয়ায় সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আমি যাব আপনার সঙ্গে আজই। মুখে বললাম বটে, তবে মনে কিসের জানি একটা খটকা লেগেই রইল। কি একটা জানি বাদ পড়ে গিয়েছে অমিয়ভূষণের কথায়, সেটা কি সঠিকভাবে ধরতে পারলাম না। এদিকে এমন যজমান তো আর সব সময় আসেন না, সমাধান করতে পারলে দাক্ষিণাও মন্দ মিলবে না, তাই রাজি হয়ে গেলাম। অমিয়ভূষণ বাবু গাড়ি এনেছিলেন। রাতে চড়ে দুধসাগর পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে এলো। আমি যখন ঢুকলাম তখন পশ্চিমে দোলতে শুরু করেছে। তোমাদের গ্রামখানার একটু বর্ণনা দিই। আমি গ্রামের ছেলে, তোমরা তো জানোই, কিন্তু অমন সুন্দর গ্রাম আমি অনেক দিন বাদে দেখলাম। ছোট বড় মাটির বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা গ্রাম জুড়ে। জায়গায় জায়গায় বট অশ্বত্থ গাছের ছায়া, কখনো কখনো তাল সুপারির সারি, ধান ক্ষেত ইত্যাদি। এছাড়াও গ্রামের প্রত্যেকটি বাড়ি লাগোয়া আম কাঁঠালের বাগান, সাথে গোয়ালে গরু, মহিষ বা নিদেন পক্ষে ছাগল। মোট কথা, চারদিকে বর্ধিষ্ণুতার ছাপ স্পষ্ট। গ্রামের ঠিক মধ্যিখানে চোখে পড়ল সেই সাগর। বাপরে, সে কি বিশাল! এবার থেকে ওপার ঠাউর করা মুশকিল। পরিষ্কার ঢলঢলে জল,
চারিদিকে চারখানা শান বাঁধানো ঘাট। আমরা পশ্চিম দিকে রাস্তা ধরলাম। দেখলাম সেই ঘাট থেকে হাতখানেক দূরে দেখা যাচ্ছে দেবী মন্দির। তবে গ্রামে ঢুকতে প্রথমেই টের পেলাম এ গ্রামের ছবির সাথে এর পরিবেশের কোনো সাদৃশ্য নেই। গোটা গ্রাম জুড়ে কিসের জানি এক অমঙ্গলের ছায়া বিরাজ করছে। গ্রামের বাতাস কেমন জানি ভারী ভারী ঠেকলো, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। গ্রামের বেশ কিছু জায়গায় একটা পচা পাকের গন্ধ পেলাম। ওই অনেকদিন জলের মধ্যে শ্যাওলা, মাটি, কাদা গাছ জমে পচে উঠলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন। জমিদার বাড়ি যেতে হলে দুধসাগর পেরিয়েই যেতে হয়। লক্ষ্য করলাম সেইখানেই সে গন্ধ আরো প্রবল। জমিদার বাড়ি পৌঁছাতে নায়েব আমাদের অভ্যর্থনা জানালো। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হবে, কিন্তু পুত্র শোকের আকস্মিকতায় এই কদিনে বয়স যেন দ্বিগুণ বেড়ে গেছে। চোখের কোলে কালি, গাল তোবড়ানো, পোশাক এবং দেহ এক মলিন কালিমা। কাছারি পেরিয়ে বাড়ির ভেতরে নিয়ে এলেন অমিয়ভূষণ এবং নায়েব উমাচরণ। বৈঠকখানায় পা দিতেই সেই পচা পাখির গন্ধটা ধারের কাছে এসে নাকে লাগলো। আমি বোধহয় একটু শিউরে উঠেছিলাম। অমিয়ভূষণ সেটা লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, কি কি হলো ঠাকুর মশাই? আমি বিহ্বলতা কাটিয়ে বললাম, কোনো গন্ধ পাচ্ছেন? অমিয়ভূষণ আর নায়েব দুজনেই আমার কথা শুনে বাতাস শুকে দেখার চেষ্টা করলেন। হঠাৎই মনে হলো একটা কুচকুচে কালো ছায়া সাত করে বৈঠকখানার দরজা পেরিয়ে ভিতরকার বাড়ির দিকে চলে গেল। বুঝলাম আমি দেখলেও আমার সাথের দুজন তা দেখতে পাননি। অমিয়ভূষণকে বললাম, আপনার ছেলের ঘরে নিয়ে চলুন। অমিয়ভূষণ কিঞ্চিত অবাক গলায় বললেন, এতটা পথ এলেন, একটু বিশ্রাম নিয়ে। সেই সবের জন্য ঢের সময় আছে, আগে যে কাজে এসেছি সেটা দেখি। অমিয়ভূষণ বিনা বাক্য ব্যয় আমাদের নিয়ে দোতলায় ওনার ছেলের ঘরে নিয়ে এলেন। ছেলে বিনয়ভূষণ খাটে অচৈতন অবস্থায় পড়ে রয়েছে। শিওরে হাত পাকা দিয়ে হাওয়া করছেন অমিয়ভূষণের স্ত্রী। অমিয়ভূষণ ঠাকুর মশাই বলতে গল্পস্থ হয়ে প্রণাম করলেন। আমিও প্রতি নমস্কার করে খাটের একদম সামনে এসে দাঁড়ালাম। বিনয়ের বয়স বছর 20-র মধ্যে। 3 দিনের জ্বরে শরীরে অস্থি চর্মসার হয়ে উঠেছে। ঘরে পাঁখের গন্ধ আরো প্রবল, যদিও সেই ছায়া শরীরের উপস্থিতি টের পেলাম না। হঠাৎই আমার নজর গেল ওর হাতের দিকে। দেখলাম নখের মধ্যে কালচে ময়লা মাটির মতন কিছু লেগে রয়েছে। খানিকটা অবাক হলাম। সে ছেলে আজ 3 দিন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তার হাতে নখে মাটি লাগে কেমন করে? ডান হাতখানা নিজের হাতে নিয়ে ভালো করে দেখতে গিয়ে টের পেলাম হাতের তেলোর মধ্যিখান বরাবর একটা গোল মতন কালচে ছোপ, ওই যেমন ফোসকা পড়লে হয়। জিজ্ঞাসা করলাম, এই ঘটনা হবার আগে বিনয়ের হাতে ছ্যাঁকা লেগেছিল কোনোভাবে? অমিয়ভূষণ আর তার স্ত্রী দুজনেই তো অবাক। এমন দাগ হলো কি করে দুজনের কেউই বলতে পারল না। কিশোরী হঠাৎ বলে উঠল, ফোসকার দাগ কি এমন ব্যাপার? সিগারেট খেতে গিয়ে পুড়ে গেছে বোধ হয়। আমারই তো এমন কতবার। কিশোরীকে কথার মাঝে থামিয়ে তারানাথ নিজের ডান হাতগুলো কিশোরীর সামনে তুলে বা হাত দিয়ে কোটার ডান হাতের তালুখানা জুড়ে একটা অদৃশ্য গোল টেনে বলল, এত বড় ফুসকার দাগ কি সিগারেটের পোড়ায় হতে পারে? কিশোরী কোনো উত্তর দিল না। একটা আলগা ঢোক গিলল কেবল। তারানাথ ফের শুরু করল। অমিয়ভূষণ ভেতরকার বাড়িতেই রয়ে গেলেন। নায়েব উমাচরণ আমাকে নিয়ে এলেন একতলার অতিথিশালায়। তখন সন্ধে নেমে গেছে। হাত মুখ ধুয়ে তামাক খেতে খেতে ঘটনাগুলোর কথা ভাবছিলাম। আর কিছুক্ষণ পর হয়তো ভেতর বাড়িতে খাবারের ডাক পড়বে। হঠাৎই কানে এলো একটা শব্দ।
কেউ যেন ইনিয়ে বিনিয়ে কাঁদছে। কণ্ঠস্বরটা মহিলার। প্রথমে ভাবলাম জমিদার গিন্নি হয়তো নিজের ছেলের অবস্থা দেখে কষ্ট পাচ্ছে, যদিও মনে ধোকা লাগলো এই ভেবে যে দোতলায় একেবারে অন্দরে কেউ কাঁদলে সে আওয়াজ এত স্পষ্ট করে একতলার এই কোণের ঘরে শোনা যায় কি করে। কিছুক্ষণ পর বুঝলাম আমার ধারণা ভুল। কান্নাটা কোনো একটা জায়গা থেকে আসছে না, বরং কান্নার একটা জ্বর যেন গোটা বাড়ি জুড়ে চক্কর দিচ্ছে। ঠিক মনে হলো কেউ যেন গোটা বাড়ি জুড়ে ঘুরে ঘুরে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। সে যেন এক অপার্থিব নারী কণ্ঠের করুণ তীব্র হাহাকার। শুনলে পরে দুঃখের থেকে আতঙ্ক হয় বেশি। কিছুক্ষণ পরেই অমিয়ভূষণ ঘরে ঢুকলেন। তার মুখ ভয় ফ্যাকাশে হয়ে উঠেছে, কোনো কথা বলতে পারলেন না। জিজ্ঞাসা করলাম, আজই প্রথম? অমিয়ভূষণ কোনো মতে মাথা নেড়ে সম্মতি জানালো। বললাম, চলুন তো দেখি। পুরো বাড়ি জুড়ে ঘুরে বেড়ালাম। লক্ষ্য করলাম বুক ভাঙা কান্নার আওয়াজটা থেকে থেকে গোমুখে গোমুখে ছড়িয়ে পড়ছে গোটা বাড়ি জুড়ে। বাড়ির বাইরে এসে দাঁড়ালাম। এখানেও একইভাবে হয়ে চলেছে কান্নার আওয়াজ। জমিদার বাড়িটাকে ঘিরে রয়েছে বড় বড় নারকেল, সুপারি, তাল গাছের সারি। পেছন দিকে বাগান আর একটা পুকুর। অন্ধকারে চতুর্দিকটা ঠাউর করে দেখার চেষ্টা করছি। আমার পাশে অমিয়ভূষণ আর চাকর রাখহরি দাঁড়িয়ে। রাখহরির হাতে একটা লণ্ঠন। হঠাৎই বমনোদ্রেককারী পচা পাঁকের একটা সুতীব্র গন্ধ জোরালো হাওয়ার সাথে বাগানের দিক থেকে উঠে আমাদের ঝাপটা দিয়ে বেরিয়ে গেল। হাতের লণ্ঠনটা আর একটু হলেই নিভে যেত। বাগানের দিকে তৎক্ষণাৎ তাকিয়েই দেখি একটা স্ত্রীলোকের ছায়া মূর্তি যেন চলে যাচ্ছে। কান্নার আওয়াজটা সেই সঙ্গেই যেন দ্বিগুণ জোরে বেড়ে উঠল। একটা ঝোড়ো হাওয়া কোত্থেকে জানি উঠে এসে পা খেতে লাগলো গোটা বাড়ি জুড়ে। আমি অমিয়ভূষণকে বললাম, এক গুটি জল আনুন শিগগিরই। অমিয়ভূষণের চোখের ইশারায় রাখহরি পরক্ষণেই এক গতি জল নিয়ে এলো। আমি ওদের দুজনকেই অন্দরমহলে ফেরত পাঠিয়ে জল দিয়ে একটা গোল বন্ধন গন্ডি টানলাম গোটা বাড়ি জুড়ে। পুরোটা সময় একজোড়া অদৃশ্য চোখের চাহনি যেন স্পষ্ট অনুভব করছিলাম নিজের ওপর। ওদের আগুন সে চাহনি, তবে তাতে অশুভ স্পর্শ ও পাশাপাশি একটা দৈবিক স্পর্শ টের পাচ্ছিলাম। যাই হোক, মন্ত্রমন্থনের সঙ্গে সঙ্গে সেই অনুভূতি ধীরে ধীরে মুছে যেতে লাগলো। সেই ঝোড়ো হাওয়া আর কান্নার শব্দ যেন হঠাৎই থেমে গেল। ভিতরে ফিরে গিয়ে বললাম, আর কোনো ভয় নেই, তবে আজ রাতে কেউ এ বাড়ির চৌহদ্দির বাইরে বেরোবেন না। সবাই মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল। আমি অমিয়ভূষণকে আড়ালে ডেকে বললাম, অমিয়ভূষণ বাবু, আজকের এই ঘটনা থেকে যতদূর বুঝতে পারছি আমার মনে হচ্ছে দৈব শক্তির রোষ পড়েছে আপনার পরিবার এবং গ্রাম জুড়ে। তবে এই ঘটনার সাথে বিরাজের হারিয়ে যাবার কোনো যোগাযোগ আছে কি না সেটা এখনো বুঝতে পারছি না। এরপর খানিক আপন মনেই যেন বলে উঠলাম, কিন্তু বিরাজের অন্তর্ধানে দেবতা তো রুষ্ট হলেন কেন? তবে কি? লক্ষ্য করলাম অমিয়ভূষণ কেমন যেন চমকে উঠল। তারপর গলায় কিছু কাঠিন্য মিশিয়ে বলল, তবে কি ঠাকুর মশাই, আপনি কি ইঙ্গিত করছেন একটু স্পষ্ট করে বলবেন কি? আপনারা বিরাজের ব্যাপারে খোঁজ চালাচ্ছেন তো? হ্যাঁ, সে তো আপনাকে বলেইছি। পুলিশও তো। বেশ, আমাকে আমাকে কালকের দিনটা অবধি সময় দিন অমিয়ভূষণ বাবু। আশা করি তার মধ্যে সব উত্তর পেয়ে যাব। তবে আমার মন বলছে কোনো না কোনোভাবে বিরাজে ঘটনার সঙ্গে যুক্ত। ওর সাথে অন্যায় কিছু হয়েছে, কিন্তু সে ছিল দেবীর আশীর্বাদ ধন্যা, তাই তার অমঙ্গলে দেবী রুষ্ট হয়েছেন।
যার প্রকোপ ভোগ করছে আপনিও আপনার পরিবার সহ গ্রামের লোকেরাও। এর একমাত্র বিধান হচ্ছে দেবীকে শান্ত করা। তবে সেটা করার আগে আমাকে দেবীর রুষ্ট হওয়ার সত্যিটা জানতে হবে। মনে হলো আমার এই কথা শুনে অমিয়ভূষণ কেমন জানি একটা শঙ্কিত হয়ে উঠলেন। মুখে একটা ভয়ের ছায়া দেখা দিয়ে মিলিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বললেন, বেশ তো ঠাকুর মশাই, আপনার যা উচিত মনে হয় আপনি তাই করুন। শুধু আমাদের এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুতে এলাম। গোটা রাতটা কাটলো এলোমেলো চিন্তায়। কি হলো বিরাজের? কোথায় হারিয়ে গেল সে? অমিয়ভূষণ তার কথা শুনে চমকে উঠলেন কেন? ওর নানা চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। পরদিন সকালবেলা বেরালাম গ্রামের পথে। উদ্দেশ্য মৃত ব্যক্তিদের পরিবারের সাথে কথা বলা। নায়েব উমাচরণের কাছে যেতে তিনি তাদের ঠিকানা আমাকে বুঝিয়ে দিলেন। কাজ হয়ে গেলে পর আমি বললাম, অমিয়ভূষণ বাবুর মুখেই শুনেছি সবই। ঘটনাটা খুবই দুঃখজনক, কিন্তু ভবিতব্যের ওপর কার বা কী করার থাকে বলুন? ঈশ্বরের ইচ্ছার ওপর আমাদের তো আর কিছু করার থাকে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার ছেলে যেন। কথা শেষ করতে দিলেন না তিনি। তার আগেই রুদ্ধ গলায় বলে উঠলেন, কেবল ঈশ্বরের বিধান তো নয় ঠাকুর মশাই, দোষ সবটাই আমার। যদি সঠিক সময়ে রাশ টানতাম তবে আজ হয়তো আমার ছেলেটা। এর মানে কি নায়েব মশাই? দেবী রোষের সাথে আপনার শাসনের কি সম্পর্ক? কেবলমাত্র দেবীর রোষ নয় ঠাকুর মশাই, ঠিক সময়ে শাসনে রাখলে তাকে হয়তো অধঃপথে যাওয়া থেকে আমি আটকাতে পারতাম। কিন্তু যতক্ষণে সে বোধ হলো, পাপ ততক্ষণে জায়গা করে নিয়েছে তার মনে, আর সে ভুলের খেসারত পেতে হচ্ছে আমায়। পরোক্ষভাবে হলেও তার মৃত্যুর জন্য আমিও তো এক প্রকার দায়ী। তবে এবার হয়তো আমারও। এসব আপনি কি বলছেন? দয়া করে বুঝিয়ে বলুন নায়েব মশাই, কোন পাপের কথা বলছেন আপনি? তার সাথে কি বিরাজের অন্তর্ধানের কোনো সম্পর্ক আছে? চুপ করে থাকবেন না। হয়তো এখনো দেরি হয়ে যায়নি, এখনো চেষ্টা করলে। কিন্তু অনেক অনুরোধেও নায়েব উমাচরণ আর একটা কথাও বললেন না। প্রসঙ্গ পাল্টে বললাম, কাল রাতে যে ঘটনাটা ঘটলো, আপনার ছেলের সাথেও কি তেমনই ঘটেছিল? উত্তরে উমাচরণ জানালো যে জমিদার বাড়িতে যে উপসর্গগুলি দেখা যাচ্ছে তার বাড়িতেও নাকি ঠিক তেমনই ঘটেছিল ছেলে মুকুন্দর মৃত্যুর আগে পর্যন্ত। গোটা বাড়ি নাকি ভরে উঠেছিল পচা পাখির বিশ্বে গন্ধে। এছাড়া মুকুন্দের অসুখের তৃতীয় রাতে শুরু হয়েছিল সেই অশরীরী নারী কণ্ঠের তীব্র বিলাপ, আর তা চলেছিল মুকুন্দ মারা যাবার আগে অবধি। উমাচরণ বাবু আরো জানালেন তার ছেলের হাতেও নাকি ফোসকার মতন দাগ ছিল, তবে সে দাগ ছিল অনুভূমিক। কথা শেষ হলে পর উমাচরণ বাবু ঠিকানার লেখা কাগজগুলো আমার দিকে বাড়িয়ে ধরতেই একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করলাম। উমাচরণ বাবুর ডান হাতের তালুতে একটা লম্বা লম্বি কালচে দাগ, দেখতে অনেকটা ফোসকার দাগের মতো। জমিদার বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই গেলাম ওই 3 মৃত ছেলের বাড়িতে। নিহত হরিদাস, উপেন আর মণিলালের পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম প্রত্যেকের বাড়িতে একই লক্ষণ দেখা গিয়েছিল। প্রত্যেকের হাতেই ছিল কালচে ফোসকা পড়ার মতন দাগ। যদিও মণিলাল আর উপেনের হাতে দাগ ছিল লম্বালম্বি ভাবে, আর হরিদাসের হাতের দাগ ছিল অনুভূমিক ভাবে। প্রত্যেক বাড়িতে তীব্র পচা পাখির গন্ধ আর অশরীরী নারী কণ্ঠের কান্নার আওয়াজ শুরু হয়েছিল অসুখের তৃতীয় রাত থেকে। আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম,
গ্রামের বাকি লোকেরা কি বলল? তাদের জিজ্ঞাসা করেছিলেন আপনি? তারানাথ স্মিত হেসে বলল, করেছিলাম তো বটে, তবে তারা কি বলেছিল জানো? গ্রামবাসীরা বলেছিল না তাদের কারোর হাতে কোনো অস্বাভাবিক ফোস্কার দাগ পড়েছিল, না তারা কোনো পচা পাখির গন্ধ পেয়েছিল, এমনকি কোনো নারী কণ্ঠের ব্যাকুল কান্নাও তারা শোনেনি। তারা কেবল জানিয়েছিল যে রাত নামলে একটা অজানা ভয় তাদের অনুভূত হতো, তবে তার কারণ কি সেটা তারা জানে না। তাছাড়া তাদের ঘরে বা পরিবারের লোকজনদের সাথে কোনো অশৈল অশুভ কোনো ঘটনা ঘটেনি। গ্রামের লোকদের সাথে কথা বলতে বলতে দুপুর হয়ে এলো। কি মনে হওয়াতে দুধসাগরের দিকে মন্দিরে গেলাম। গৌড়ীয় স্থাপত্যের তৈরি মন্দিরের 3টি চূড়া, মূল প্রবেশ পথে 2 ধাপ সিঁড়ি, সেটা পেরিয়ে প্রবেশ করলে সামনের অনেকটা খোলা উঠোন, সেটা পেরিয়ে নাট মন্দিরের চাতাল, আর চাতাল থেকে অনতি দূরে চাতালের ঠিক বিপরীত দিকে কুলদেবী চণ্ডিকার মূল মন্দির। দেবী নীল বসনা, 3 হাতে যথাক্রমে খড়গ, মুন্ড, কমণ্ডল, ডান হাতে বড়া ভয়ের মুদ্রা। মূল মন্দিরের ডান দিকে মন্দির প্রাঙ্গণে 8 চালার আরো একখানা মন্দির। বুঝলাম সেটাই দেবী ক্ষীরোদার মন্দির। গর্ভগৃহে শোভা পাচ্ছে মানুষের উচ্চতার লম্বা আর 3 হাত চওড়া কোষ্ঠী পাথরের দেবী মূর্তি। এক ঝলক দেখলেই বোঝা যায় দেবী মূর্তির দৃষ্টি প্রাঙ্গণ পেরিয়ে গিয়ে পড়েছে দুধসাগরের দিকে। বুঝলাম ওই দিকেই রাখা আছে ওদের কন্যা দেবী কল্যাণীর মূর্তি। আটচালার দাওয়ার ওপর খুঁটিতে পিঠ দিয়ে এক ভদ্র মহিলাও বসে, শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত, চোখের দৃষ্টি সোজা দেবী মূর্তির দিকে, চোখে ঢলঢল করছে জল। আমার দিকে ফিরেও তাকালেন না। বুঝলাম ইনি বিরাজের মা। মনটা ভারী হয়ে এলো। আমি পায়ে পায়ে মন্দিরের দিকে বাড়িয়ে মন্দির লাগোয়া ঘাটে এসে বসলাম। চারিদিকে বিরাজ করছে এক অনৈসর্গিক নিস্তব্ধতা। থেকে পাখির ডাক কানে আসছে ঠিকই, কিন্তু তাতে আনন্দের লেশ মাত্র নেই। বসে বসে ঘটনাগুলোর কথা ভাবছিলাম। গ্রামের অন্য লোকদের থেকে শোনার পর একটা ব্যাপার স্পষ্ট বুঝলাম যে 5 পরিবার ছাড়া এমন বিপত্তি আর কারোর ঘটেনি। তো শুধু এই 5টা পরিবারই কেন, ঘটনা যদি দেবীর রোষে হয় তবে তো পুরো গ্রামেই তার জের পড়া উচিত। তাহলে সব থেকে বড় রহস্য বিরাজের হারিয়ে যাবার দিন ঠিক কি ঘটেছিল। আর তেমন যদি কিছু হয়েই থাকে যার জন্য দেবী ক্ষীরোদা বা দেবী চণ্ডিকা রুষ্ট হয়েছেন, তবে সে ঘটনার সাথে ওই 5 পরিবারের যোগসূত্র কি? তাছাড়া ওই ফোস্কার দাগগুলো এলো কি করে? কে কেঁদে বেড়ায়? নায়েব উমাচরণের হাতেও সে দাগ এলো কোথা থেকে? তাছাড়া যে ব্যাপারটা বেমানান তা হলো জমিদার অমিয়ভূষণের বারবার চমকে ওঠা, শঙ্কিত হয়ে ওঠা, যে ভয় পাওয়া কেবলমাত্র ছেলের দুশ্চিন্তার কারণ হতে পারে না, অন্য কোনো কারণও যেন আছে। যেন কিছু লুকোতে চাইছেন উনি, কিন্তু উনি লুকাচ্ছেন কি এবং কেন? তার সাথে কি বিরাজের অন্তর্ধান রহস্যের কোনো যোগাযোগ আছে? একটা হিসাবে যেন চোখের সামনে থাকা সত্ত্বেও মেলাতে পারছিলাম না। হঠাৎ একটা গলার আওয়াজ পেয়ে চমকে উঠলাম। এখানে একটু বসতে পারি? শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন সিজন 2 এর তারানাথ তান্ত্রিক ও দুধসাগরের আতঙ্ক। কলমে শুভপ্রিয়া। তারানাথ তান্ত্রিক ও কথকের ভূমিকায় সুপ্রতিম, কিশোরী সেনের ভূমিকায় সমীর, অমিয়ভূষণ মুখোপাধ্যায় ও নায়েব উমাচরণের ভূমিকায় রুদ্রনীল, জমিদার বিজয়ভূষণ মুখোপাধ্যায়ের ভূমিকায় সুরঞ্জন। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন
তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।